আসসালামু আলাইকুম বন্ধুরা, বাংলাদেশ ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে সম্পূর্ণ নতুন একটি এপিসোডে আপনাদের স্বাগতম। আজ আমরা আপনাদের নিয়ে যাব পানাম নগরে। নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁতে অবস্থিত একটি ঐতিহ্যবাহী প্রাচীন শহর এই পানাম নগর। বড়নগর, খাসনগর, পানাম নগর। প্রাচীন সোনারগাঁর এই তিন নগরের মধ্যে পানাম ছিল সবচেয়ে আকর্ষণীয়। এখানে কয়েক শতাব্দী পুরনো অনেক ভবন রয়েছে যা বাংলার 12 ভূঁইয়াদের সাথে সম্পর্কিত। সোনারগাঁয়ের 20 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এই নগরী গড়ে উঠেছিল। পানাম নগরে যেতে হলে ঢাকার গুলিস্তান থেকে সোনারগাঁয়ের মোগরাপাড়াগামী যে কোনো বাসে চড়ে মোগরাপাড়া চৌরাস্তায় নেমে লোকাল সিএনজি অটোরিকশা বা রিজার্ভ অটোতে চড়ে খুব সহজেই পৌঁছে যেতে পারেন পানাম নগরে। এছাড়া ঢাকার যাত্রাবাড়ি থেকে মোগরাপাড়াগামী লোকাল বাস অথবা চট্টগ্রাম কিংবা কুমিল্লাগামী যে কোনো বাসে চড়ে মোগরাপাড়া চৌরাস্তায় নেমে পূর্বের নিয়মে পৌঁছে যেতে পারেন পানাম নগরে। গুলিস্তান কিংবা যাত্রাবাড়ি থেকে মোগরাপাড়া পর্যন্ত বাস ভাড়া প্রতিজন সর্বোচ্চ 45 টাকা এবং মোগরাপাড়া থেকে পানাম সিটি পর্যন্ত অটো রিজার্ভ প্রতিজন 20 টাকা। তাহলে চলুন বন্ধুরা, আপনাদের নিয়ে যাই প্রাচীন বাংলার রাজধানী সোনারগাঁয়ের এক সময়ের সমৃদ্ধশালী শহর পানাম সিটিতে। পনেরো শতকে ঈশা খাঁ বাংলার প্রথম রাজধানী স্থাপন করেছিলেন সোনারগাঁয়ে। পূর্বে মেঘনা আর পশ্চিমে শীতলক্ষ্যা নদীপথে বিলেত থেকে আসতো বিলাতি ধান কাপড়, দেশ থেকে যেত মসলিন। শীতলক্ষ্যা আর মেঘনার ঘাটে প্রতিদিনই ভিড়ত পালতোলা নৌকা। প্রায় ওই সময়ই ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যিক কার্যক্রম ও চিরস্থায়ী বন্দোবস্তের ফলে ইউরোপীয় অনুপ্রেরণায় নতুন ঔপনিবেশিক স্থাপত্য রীতিতে গড়ে ওঠে পানাম নগরী। পরবর্তীতে এই পোশাক বাণিজ্যের স্থান দখল করে নেয় নীল বাণিজ্য। ইংরেজরা এখানে বসিয়েছিল নীলের বাণিজ্য কেন্দ্র। 1611 খ্রিস্টাব্দে মুঘলদের সোনারগাঁ অধিকারের পর সড়ক ও সেতু নির্মাণের ফলে রাজধানী শহরের সাথে পানাম এলাকার সরাসরি যোগাযোগ স্থাপিত হয়। পানাম পুল, দুলালপুর পুল ও পানামনগর সেতুর অবস্থান ও তিন দিকের খাল বেষ্টনী থেকে বোঝা যায় পানাম সোনারগাঁর একটি উপশহর ছিল। পানাম পুল এখন বিলুপ্ত অবস্থায় আছে। বাংলার স্বাধীন রাজা ঈশা খাঁর পদচারণা ছিল এই নগরীতে। সুলতানি আমল থেকে এখানে বিকশিত ছিল বাংলার সংস্কৃতি।
টি বাড়ি উল্লেখযোগ্য। পানাম সড়কের উত্তর পাশে 31টি আর দক্ষিণ পাশে 21টি বাড়ি রয়েছে। বাড়িগুলোর অধিকাংশই আয়তাকার, উত্তর দক্ষিণে বিস্তৃত, উচ্চতা 1 তলা থেকে 3 তলা। বাড়িগুলোর স্থাপত্যে ঔপনিবেশিকতা ছাড়াও মোগল, গ্রিক এবং গান্ধারা স্থাপত্য শৈলীর সাথে স্থানীয় কারিগরদের শিল্পকুশলতার অপূর্ব সংমিশ্রণ দেখা যায়। প্রতিটি বাড়ি ব্যবহার উপযোগিতা, কারুকাজ, রঙের ব্যবহার এবং নির্মাণ কৌশলের দিক দিয়ে উদ্ভাবনী কৌশলতায় ভরপুর। ইটের সঙ্গে ব্যবহার করা হয়েছে ঢালাই, লোহার তৈরি ব্র্যাকেট, ভেন্টিলেটর আর জানালার গ্রিল। মেঝেতে রয়েছে লাল, সাদা, কালো মোজাইকের কারুকাজ। প্রায় প্রতিটি বাড়িতেই খিলান ও ছাদের মধ্যবর্তী স্থানে নীল ও সাদা ছাপ দেখা যায়। এছাড়া বাড়িগুলোতে নকশা ও কাস্ট আয়রনের কাজে নিখুঁত। কাস্ট আয়রনের এই কাজগুলো ইউরোপের কাজের সমতুল্য বলে বিশেষজ্ঞদের অভিমত। এর সাথে আছে সিরামিক টাইলসের রূপায়ণ। প্রতিটি বাড়ি আন্দরবাটি এবং বহির্বাটি এই দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। বেশিরভাগ বাড়ির চারদিকের ঘেরাটোপের ভিতর আছে উন্মুক্ত উঠান। পানাম নগরীর পরিকল্পনাও নিখুঁত। নগরীর পানি সরবরাহের জন্য দুপাশে 2টি খাল ও 5টি পুকুর আছে। প্রায় প্রতিটি বাড়িতেই আছে কুয়া বা কূপ। নগরীকে জলাবদ্ধতা মুক্ত রাখতে করা হয়েছে খালের দিকে ঢালু। প্রতিটি বাড়ি পরস্পর থেকে সম্মানজনক দূরত্বে রয়েছে। নগরীর যাতায়াতের জন্য রয়েছে এর একমাত্র রাস্তা, যা এই নগরীর মাঝখান দিয়ে বয়ে গেছে এপাশ ওপাশ। নগরীর ভিতরে আবাসিক ভবন ছাড়াও আছে মসজিদ, মন্দির, গির্জা, মঠ, গোসলখানা, নাচঘর, পান্থশালা, চিত্রশালা, খাজাঞ্চিখানা, দরবার কক্ষ, গুপ্তপথ, বিচারালয়, পুরনো জাদুঘর। এছাড়া আছে 400 বছরের পুরনো টাকশাল বাড়ি। সোনারগাঁ লোকশিল্প জাদুঘর থেকে পশ্চিম দিকে রয়েছে গোয়ালদি হুসেন শাহী মসজিদ। এই মসজিদটি সুলতান আলাউদ্দিন হুসেন শাহীর শাসনামলে নির্মিত হয়। মুগরাপাড়া চৌরাস্তা দিয়ে একটু দক্ষিণ দিকে গেলে রয়েছে আরও কিছু ইমারত, 12 আউলিয়ার মাজার, হজরত শাহ ইব্রাহিম দানিশমন্দা ও তার বংশধরদের মাজার, দমদম গ্রামে অবস্থিত দমদম দুর্গ ইত্যাদি। এছাড়াও নগরীর আশেপাশে ছড়িয়ে আছে ইশাখা ও তার ছেলে মুসাখার প্রমোদ ভ্রমণ, ফতেহ শাহর মসজিদ, সোনাকান্দা দুর্গ, পঞ্চপীরের মাজার, কদম রসুল, চিলেকুটা সহ বহু পুরাতাত্ত্বিক গুরুত্বপূর্ণ স্থাপনা। সাক্ষী হয়ে রয়েছে পানামের নীলকুঠি। পানাম পুলের কাছে দুলালপুর সড়কের পাশেই এর অবস্থান। জানা যায়, শুরুতে এটি কোম্পানির মসলিন বস্ত্র ক্রয় কেন্দ্রের দপ্তর ভবন হলেও পরে কুঠিটি নীল ব্যবসা কেন্দ্র হয়ে ওঠে। যদিও বর্তমানে নীলকুঠির মূল রূপ ঢাকা পড়ে গেছে নতুন করে করা পলেস্তারার নিচে। একবার পারস্যের খ্যাতমান কবি হাফিজকে আমন্ত্রণ জানিয়েছিলেন তৎকালীন বাংলার সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ। বৃদ্ধ কবি হাফিজ সে আমন্ত্রণে সাড়া দিয়ে আসতে না পেরে একটা গজল রচনা করে উপহার পাঠান সুলতানকে। এই গজলের সূত্র ধরে ফার্সি এক পর্যটক এসেছিলেন সোনারগাঁতে আর মুগ্ধ হয়েছিলেন পানাম নগরীর সৌন্দর্য দেখে।
মধ্যযুগে সোনারগাঁ বাংলার রাজধানী হওয়ার পর থেকে পানামনগর ব্যাপক উৎকর্ষ লাভ করে। কিন্তু ব্রিটিশরা বাংলা নিয়ন্ত্রণ নেয়ার পর থেকে এখানকার সম্ভ্রান্ত মুসলিমরা ব্রিটিশদের সঙ্গে অসহযোগিতা করায় ব্রিটিশরা এখানকার বাসিন্দাদের প্রভাব প্রতিপত্তি কমানোর উদ্যোগ নেয়। একই সঙ্গে তারা এখানে উচ্চবর্ণের হিন্দুদের পুনর্বাসন শুরু করে। ফলে এখানে ক্রমে হিন্দু ব্যবসায়ীদের অবস্থান তৈরি হয়। একই সঙ্গে অতীতে বসবাসকারী অনেক ব্যবসায়ী যারা ব্রিটিশদের সঙ্গে সহায়তা করেনি তারা ক্রমে এ এলাকা ছেড়ে চলে যেতে বাধ্য হয়। ফলে পানাম নগরের বিস্তীর্ণ এলাকা ক্ষতিগ্রস্ত হয়, ভেঙে ফেলা হয় অনেক বাড়িঘর। এভাবে পানাম নগরের বিস্তীর্ণ এলাকা ধ্বংস হয়ে যায়। বর্তমানে পানাম নগরে রাস্তার দুই ধারে পুরনো যেসব ভবন দেখা যায় তা মূলত ব্রিটিশদের সহায়তায় গড়ে ওঠা ঊনবিংশ এবং বিংশ শতাব্দীর হিন্দু উচ্চবর্ণের ব্যবসায়ীদের তৈরি। ব্রিটিশরা চলে যাওয়ার পর এসব ব্যবসায়ীদের প্রতিপত্তি হ্রাস পায়, ফলে ভবনগুলো ক্রমে পরিত্যক্ত হতে থাকে। ফলে আস্তে 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 তা আশেপাশের লোক দ্বারা দখল হতে থাকে। 2009 সালে স্থানীয় প্রশাসনের উদ্যোগে পানাম নগরীকে সম্পূর্ণভাবে দখলমুক্ত করা হয়। আবার আগে ও পরে বাড়িগুলো 10-15 বছরের ইজারা দেওয়া হয় এবং পরে নবায়নও করা হয়। মূল বাসিন্দাদের অবর্তমানে বাড়িগুলো অযত্নে ক্ষয়ে যেতে থাকে, ফলে বর্তমানে আর ইজারা নবায়ন করা হয় না। পানাম নগরের মূল প্রবেশপথের ছোট্ট খালটির উপরে একটি সেতু ছিল, যার কোনো অস্তিত্ব আর অবশিষ্ট নেই। অযত্ন আর অবহেলায় পানাম নগরের বাড়িগুলোতে শ্যাওলা ধরেছে, ভেতরের পরিবেশটা স্যাঁতসেঁতে গুমট। বাড়িগুলোর দেয়ালে গজাচ্ছে গাছপালা, অনেক বাড়ির ভিতরে ঢুকে গেছে গাছের শিকড়। অনেক ঘরের চৌকাঠ ও রেলিং খুলে পড়েছে, চুরি হচ্ছে কড়িকাঠ ও তক্তা। ফলে বিভিন্ন সময় বাড়িগুলোর ছাদ ধসে পড়ছে, ভেঙে পড়ছে সিঁড়ি ও দেয়াল। পরিত্যক্ত এসব বাড়িগুলোর অনেকগুলোতে মানুষ কিংবা পশুপাখি মলমূত্র ত্যাগ করে থাকে। অনেক বাড়িরই সিরামিক টাইলসে ভাঙন ধরেছে, খিলানে ধরেছে মরিচা। কোনো কোনো বাড়ির কার্নিশে গজিয়েছে আগাছা। এমনকি 2005 সালে দুটো বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে পড়ে। এখনও অন্তর্বাটি ও বহির্বাটি উভয়ই টিকে আছে এরকম 40টি বাড়ি রয়েছে পানামে। একটি বাড়িতে বিশাল নাচঘর পর্যন্ত টিকে আছে, যার চারদিকে একতলা ও দুতলায় দর্শকের বসার ব্যবস্থা আছে। এখন সেই নাচঘরে বসে জুয়ারি আর নেশাখোরদের আড্ডা।
বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এর পুনরুদ্ধারে নেওয়া হয়েছে বিভিন্ন পদক্ষেপ। সরকারিভাবে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনে নেওয়া হয়েছে পানাম নগরের প্রাচীন স্থাপত্য অবকাঠামো সংস্কার সংরক্ষণ নামে একটি প্রকল্প। প্রকল্পের আওতায় রয়েছে 40টি ভবনের সংস্কার, 4টি পুকুরঘাট মেরামত ও পুনর্নির্মাণ, সেতু সংস্কার, প্রত্ন সামগ্রী ক্রয় ও প্রামাণ্য চলচ্চিত্র তৈরি। বিশেষজ্ঞ কমিটি তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে এই প্রকল্প। ইতিমধ্যে এই প্রকল্পের আওতায় সংস্কার করা হয়েছে বিভিন্ন ভবন। তবে সংস্কার কার্যক্রমের এই উদ্যোগকে স্বাগত জানালেও সংস্কার কার্যাবলীতে সন্তুষ্ট হতে পারেননি অনেক বিশেষজ্ঞ ঐতিহাসিক। অনেক ভবনকে সংস্কারের নামে মূল স্থাপত্য সৌন্দর্য ঢেকে ফেলা হয়েছে বলে তাদের অভিযোগ। বিশেষজ্ঞ দলে বিদেশি বিশেষজ্ঞ নেওয়া হলে এ জাতীয় ভুল হতো না বলে অনেক মত প্রকাশ করেছেন। তাছাড়া পর্যাপ্ত তথ্য সংরক্ষণ ছাড়াই কাজে হাত দেওয়া হয়েছে বলে অনেকে অভিযোগ রয়েছে। যেমন সংস্কার কার্যক্রমে 100 বছরের পুরনো কাশীনাথ ভবনের পুরনো অলঙ্করণ ফেলে দিয়ে নতুন করে অলঙ্করণ করা হয়েছে। তাছাড়া অতীতের ছোট ও চ্যাপ্টাকৃতি ইটের পরিবর্তে ব্যবহৃত হয়েছে বর্তমানের বড় আকারের ইট। বাংলাদেশে পানাম নগরীর ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি নিয়ে 2010 খ্রিস্টাব্দে তৈরি হয় সুবর্ণগ্রাম নামে একটি ডকু ড্রামা। নাটকটি রচনা করেন ইলোরা লিলিত এবং পরিচালনা করেন ফারুকে আজম। এছাড়াও 2010 খ্রিস্টাব্দে নাসিরুদ্দিন ইউসুফের পরিচালনায় গেরিলা নামের একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের চিত্রায়ন হয় পানাম নগরীতে। চলচ্চিত্রে মুক্তিযুদ্ধ পূর্ব বাংলাদেশকে তুলে ধরতে পানাম নগরীকে বেছে নেওয়া হয়েছিল। ছবিটি মুক্তি পায় 2011 খ্রিস্টাব্দে।